আজকে আমরা আলোচনা করব ব্লাড সার্কুলেশনের মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক হচ্ছে ব্লাড সার্কুলেশনের বায়োরিসেপ্টর মেকানিজম এবং ব্লাড ডিজিজ। এর মধ্যে আমরা বায়োরিসেপ্টর মেকানিজম জানতো না, কিছু ওয়ার্ড জানতে হবে। সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের নর্মাল ব্লাড প্রেশার। তাহলে আমাদের নর্মাল ব্লাড প্রেশার মানে হচ্ছে বিপি। নর্মাল ব্লাড প্রেশার কত? আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 মিলিমিটার পারচ্ছাপ এবং ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80 মিলিমিটার পারচ্ছাপ। আমরা নর্মালি লিখি হচ্ছে 120/80 মিলিমিটার পারচ্ছাপ। কোনো কারণে যদি সিস্টোলিক প্রেশার বেড়ে যায় এবং ডায়াস্টোলিক প্রেশারের সাথে বেড়ে যায় তাহলে আমরা তখন তাকে হাই ব্লাড প্রেশার বলে থাকি। তাহলে হাই ব্লাড প্রেশার কাকে বলবো? তাহলে হাই বিপি আমরা যখন বলবো তখন হচ্ছে নর্মালি সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 মিলিমিটার পারচ্ছাপ থেকে বেড়ে যায়, 140 মিলিমিটার পারচ্ছাপ থেকে বেড়ে যায়, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 90 মিলিমিটার পারচ্ছাপ থেকে বেড়ে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে হাই ব্লাড প্রেশার, মানে ব্লাড প্রেশার অতিরিক্ত। আচ্ছা, হাই ব্লাড প্রেশার 3টে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্রেড 1, একটা হচ্ছে গ্রেড 2 আর একটা হচ্ছে গ্রেড 3। তো তোমরা আপাতত হাই ব্লাড প্রেশার কতটুকু সেটা মাথায় রাখলে হবে। এটা 3টে ক্লাসিফিকেশন আছে, আমরা এমনি জাজ করে রাখলাম। আচ্ছা, দেন একটা আছে হচ্ছে লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার হচ্ছে বিপি কম। তাহলে লো ব্লাড প্রেশার বা লো বিপি কি? সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার যদি 110-এর নিচে চলে আসে, তাহলে সিস্টোলিক প্রেশার যদি 110 মিলিমিটার পারচ্ছাপের নিচে চলে আসে তাকে বলবো লো ব্লাড প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার কত নিচে আসবে? তাহলে ডায়াস্টোলিক প্রেশার যদি 70 মিলিমিটার পারচ্ছাপের নিচে চলে আসে তখন তাকে বলবো লো ব্লাড প্রেশার। এখন এই যে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এগুলো আমাদের দেহ একটা নির্দিষ্ট রেগুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। যে রেগুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেটার নামই হচ্ছে বায়োরিসেপ্টর মেকানিজম। আচ্ছা, তো এই যে ব্লাড প্রেশার যখন বেড়ে যায়, দেখো ব্লাড প্রেশার যখন বেড়ে যাবে তখন দেখবা হার্ট রেট কমে যাবে। তাহলে হার্ট রেট মানে হার্টবিট আর কি। তাহলে ব্লাড প্রেশার বেড়ে গেলে হার্ট রেট তখন কমে যায়। আচ্ছা, তখন আমরা ওই কন্ডিশনকে বলা হয় হচ্ছে দেখো হার্ট রেট কমে যাওয়া, এটাকে বলা হয় ব্রাডিকার্ডিয়া। তাহলে ব্রাডিকার্ডিয়া, তাহলে পরীক্ষা আসবে ব্রাডিকার্ডিয়া কি? ব্রাডিকার্ডিয়া হচ্ছে হার্ট রেট কমে যাওয়া। আচ্ছা, আরেকটা কন্ডিশন হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে তখন হার্ট রেট বেড়ে যায়। ব্লাড প্রেশার কমে গেলে হার্ট রেট বেড়ে যায়। কীভাবে বেড়ে যায় আমরা একটু পর দেখবো, অসুবিধা নেই। এই কন্ডিশনকে আমরা মাথায় রাখবো হচ্ছে টাকিকার্ডিয়া। কার্ডিয়া মানে হচ্ছে হার্ট, মানে হার্টের সাথে এটা রিলেটেড আছে। তাহলে ব্রাডিকার্ডিয়া এবং টাকিকার্ডিয়া আমরা মাথা রাখবো। আরেকটা জিনিস সাথে এটার সাথে অ্যাড করে রাখতে পারে, সেটা হচ্ছে যদি এরকম শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, মানে রেসপিরেটরি রেটও যদি বেড়ে যায় তখন আমরা তাকে বলি ট্রাকিফনিয়া। কি বলা হয়? ট্রাকিফনিয়া। আর যদি রেসপিরেটরি রেট কমে যায় তাকে বলা হয় ব্রাডিফনিয়া। আমরা এই দুইটা ওয়ার্ডও জাস্ট মাথা রাখবো। আমাদের কেন মাথা রাখবো? এই দুইটা ওয়ার্ড এর সাথে রিলেটেড। তাহলে রেসপিরেটরি রেট যদি কমে যায় তাকে বলবো ব্রাডিফনিয়া। তার মানে কমে মানে ব্রাডি আর বাড়ে মানে ট্রাকি, এটা মাথা রাখবো। কারণ ট্রাকি মানে বেশি, ব্রাডি মানে কমে বোঝায়। আচ্ছা, ব্রাডিফনিয়া। তাহলে এ হচ্ছে আমাদের রেসপিরেটরি রেট রিলেটেড কথা। এখন আমরা এই যে ব্লাড প্রেশার কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে, এই জিনিসটা রেগুলেশনের জন্য যে জিনিসটা কাজ করে তাকে আমরা বলতেছি ব্যারোরিসেপ্টর। তার মানে ব্যারো মানে হচ্ছে চাপ, রিসেপ্টর মানে হচ্ছে কতগুলো কোষ, যে কোষগুলো চাপ নিয়ন্ত্রণে কাজ করে তাকে বলা হয় ব্যারোরিসেপ্টর। এই ব্যারোরিসেপ্টরের জন্য স্পেশাল কতগুলো কোষ কাজ করে, তাই এগুলোকে স্পেশাল ব্যারোরিসেপ্টর বলা হয়। তো ব্যারোরিসেপ্টর মেকানিজম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্লাড প্রেশার হাই হয়ে গেলে কাজ করবে, একটা ব্লাড প্রেশার লো হয়ে গেলে কাজ করবে। আচ্ছা, যখন ব্লাড প্রেশার লো হয়ে যায় তখন ব্লাড প্রেশার বাড়িয়ে দিয়ে তখন তাকে নর্মাল প্রেশারে পরিণত করতে হয়। আর যখন ব্লাড প্রেশার নর্মাল থেকে কম থাকে তখন তাকে ব্লাড প্রেশার কি করতে হবে? কম থেকে বাড়িয়ে দিয়ে ব্লাড প্রেশার নর্মাল করতে হবে। তাহলে আমরা দুইটা ব্লাড প্রেশার কীভাবে ব্যারোরিসেপ্টর কাজ করে সেটা আমরা একটু লিখতে। একটা নাম হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর মানে বি এর মান রাখলাম। আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ ব্যারোরিসেপ্টর। এটা একটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। আয়তন বা ভলিউম ব্যারোরিসেপ্টর পরীক্ষা আসে। আয়তন বা ভলিউম ব্যারোরিসেপ্টর কোনটা? আয়তন বা ভলিউম ব্যারোরিসেপ্টর। তো এখানে মাথা রাখবে উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর কি করে? সেটা নিম্ন রক্তচাপকে উচ্চ রক্তচাপে পরিণত করে। সেটা নিম্ন রক্তচাপকে বিপি মানে ব্লাড প্রেশার মাথা রাখবা।
আর চিহ্ন এটা নিয়ে নিচ বোঝায়, এটা নিয়ে উপরে বোঝায়। তাহলে উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টর কি করে, নিম্ন রক্তচাপকে উচ্চ রক্তচাপে পরিণত করে। আর এদিকে আমরা মাথায় রাখবো নিম্ন রক্তচাপ তাহলে কি করবে, সেটা হচ্ছে যে উচ্চ রক্তচাপকে নিম্ন রক্তচাপে পরিণত করবে। তাহলে উচ্চ রক্তচাপকে নিম্ন রক্তচাপে পরিণত করে কে, নিম্ন চাপ বায়োরিসেপ্টর। তাহলে এই কাহিনী দুইটা যে মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে তাকে আমরা বলছি বায়োরিসেপ্টর মেকানিজম। এখন আমরা একটা ফর্মুলা আপাতত জেনে রাখবো, আরেকটা আমরা কিডনি অংশ পড়াবো, তাহলে এখানে বুঝে যাবো যে বায়োরিসেপ্টর মেকানিজম কীভাবে কাজ করে। তো আমরা যদি এখন উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টর নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি যদি বলি যে উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টর তাহলে কীভাবে কাজ করে, এখন বলতেছি উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টরের মেকানিজম। আচ্ছা, তো এই উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টর মেকানিজম জানতে হলে আমাকে একটা জিনিস জানতে হবে, একটু হার্টের গঠনটা আমি যদি ছোট করে দেখাই। এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে হার্টের এখানে মাঝ বরাবর পাক হয়ে যায়। এবার এখান থেকে একটা আটারি যায় এবং তার 3টা ব্রাঞ্চ এভাবে উঠে। ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে ব্রাকিওসেফালিক, তারপর হচ্ছে সাবক্লাভিয়ান, আর হচ্ছে ক্যারোটিড। এই 3টা নামে পরিচিত, সংক্ষেপে বিসিএস নাম রাখি। বিতে ব্রাকিওসেফালিক, সিতে ক্যারোটিড, আর হচ্ছে এসিতে সাবক্লাভিয়ান আটারি। এই 3টা আটারি নাম অনেক পরীক্ষা আসে। আচ্ছা, এরপর হার্টের অ্যাওর্টা থেকে হার্টের লেফট ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা বের হয়। লেফট ভেন্ট্রিকল থেকে কি বলতেছে, একটা অ্যাওর্টা বের হয়। তো অ্যাওর্টাটা আমি যদি অন্য কালার কলম দিয়ে দিই, অ্যাওর্টাটা ঠিক এভাবে বের হয়ে থাকে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টাটা। এই দেখো, এটা একটা অ্যাওর্টা। ওকে, এই অ্যাওর্টাটা পুরো দেহে রক্ত সংবহন করে, আর এটা রক্ত সংবহন করে হচ্ছে আমার কোন দিকে, আমাদের এইগুলো মাথার দিকে রক্ত নিয়ে যায়, এই ব্রাঞ্চগুলো, আর এটা প্রবেশ করেছে ফুসফুসে। তো আমরা এটা কীভাবে ব্লাড রক্তচাপকে নিয়ন্ত্রণ করে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, তো আমরা উচ্চ রক্তচাপ বায়োরিসেপ্টর পড়তেছি, তার মানে আমরা মাথায় রাখবো যেহেতু রক্তচাপ উচ্চ, তার মানে এটা রক্তচাপ উচ্চ করাতে সহায়তা করে। তাহলে রক্তচাপ নিম্ন থাকলে এটাকে কী করবে, উচ্চ করাবে। তাহলে নিম্ন রক্তচাপকে কীভাবে উচ্চ রক্তচাপে পরিণত করে, মনে করো তোমার দেহে ব্লাড প্রেশার কমে গেছে। ব্লাড প্রেশার কমার কারণ হচ্ছে তোমার দেহে ব্লাড ভলিউম কমে গেছে, মানে দেহে রক্তের আয়তন কমে গেছে। তাহলে ব্লাড ভলিউম কমে গেল। ব্লাড ভলিউম কমলে তোমার দেহে কি কমে যাবে বলতেছি, ব্লাড প্রেশার কমে যাবে। কী কারণে ব্লাড প্রেশার কমে যেতে পারে, ব্লাড প্রেশার কমার অনেকগুলো কারণ থাকতে পারে। আমি একটা নর্মাল কারণ বলে হচ্ছে যে ডায়রিয়া বা ডিহাইড্রেশন বা ডায়রিয়া। তো আরও হতে পারে এক্সেসিভ ভমিটিং, মানে অতিরিক্ত বমির কারণে হতে পারে। শরীর থেকেও এক্সেসিভ সোয়েটিং, অতিরিক্ত ঘামের কারণে হতে পারে। জাস্ট আমি একটা আপাতত মাথা রাখলাম তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, তো আমাদের ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশার কমার ফলে সাথে সাথে আমাদের দেহের বায়োরিসেপ্টরগুলো কি হয়ে যাবে, স্টিমুলেট হয়ে যাবে। তাহলে স্টিমুলেট হবে কি, বায়োরিসেপ্টর, তাহলে চাপ নিয়ন্ত্রণকারী রিসেপ্টর। বায়োরিসেপ্টরগুলো কারা, বায়োরিসেপ্টর হচ্ছে দেখি এক ধরনের বায়োরিসেপ্টর থাকে হচ্ছে তোমার এখানে এই দেখছি ক্যারোটিড আটারি লিখলাম না, ক্যারোটিড আটারি। এই ক্যারোটিড আটারির মধ্যে এক ধরনের বায়োরিসেপ্টর থাকে, আর এক ধরনের দেখো এটার নাম দিছি কি অ্যাওর্টা, এটার নাম কি দিছিলাম অ্যাওর্টা। আর এক ধরনের বায়োরিসেপ্টর অ্যাওর্টা যেখানে বাঁক নিচ্ছে, এই জায়গায় বাঁক নিচ্ছে না, আরেক অ্যাওর্টা থাকে যে জায়গায় বাঁক নিচ্ছে ওই জায়গায় আরেক ধরনের বায়োরিসেপ্টর থাকে। এই যে জায়গায় বাঁক নেওয়া অংশর নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এটার নাম হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তাহলে আমরা অ্যাওর্টার কোন জায়গায় বায়োরিসেপ্টর পেলাম, আমরা বায়োরিসেপ্টর পাই দুই জায়গায়, একটা হচ্ছে অ্যাওর্টার আর্চে, তাই এটার নাম দিচ্ছি আর্চ অফ অ্যাওর্টা। তাহলে একটা নাম দিলাম আর্চ অফ অ্যাওর্টা। আরেকটা নাম কি দিব, আরেকটা নাম হচ্ছে কি, এই যে ক্যারোটিড আর্টারি যেটা আছে সেখানে ভিতরে থাকে, এর নাম হচ্ছে ক্যারোটিড সাইনাস, এটার নাম হচ্ছে কি ক্যারোটিড সাইনাস। এই দুইভাবে আমাদের বায়োরিসেপ্টর মেকানিজম হয়ে থাকে। এখন বায়োরিসেপ্টর মেকানিজমটা আবার কিভাবে কি করে সেটা কি করে দেখো, আমাদের বায়োরিসেপ্টর মেকানিজমটা এখন কাজ করবে সাথে সাথে যে ব্লাড প্রেশার কমে গেছে সেটা মাদার ব্রেনে পাঠিয়ে দেবে। ব্রেনের কোন অংশে পাঠায় সেটা না হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তাহলে মেডুলা অবলাঙ্গাটা, এই মেডুলা অবলাঙ্গাটাতে যখন এই সংকেতটা চলে যায় তখন মেডুলা অবলাঙ্গাটা থেকে এই সংকেতটা দুইটা ভাগে ভাগ হয়। মেডুলা থেকে সংকেতটা দুই ভাগে ভাগ। কিভাবে দেখো, যেহেতু ব্লাড প্রেশার কমে গেছে, তাহলে ব্লাড প্রেশার কমে গেলে কি করতে হবে, ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে হবে। তুমি একটা কথা চিন্তা করো, যে মনে করো এই নলের ভিতর দিয়ে যে পরিমাণ পানি যেতে পারবে এবং পানি যে চাপ দিবে, এই ছোট নলে ওই সেম পরিমাণ পানি যদি যায় এখানে চাপ বেশি দিবে, কারণ এখানে এটা মোটা হওয়ার কারণে পানির চাপ কম অনুভূত হবে, আর এখানে চিকন হওয়ার কারণে পানির চাপ কি হবে
বেশি অনুভূত হবে। তার মানে ব্লাড প্রেশার যেহেতু কমে গেছে, ব্লাড প্রেশার বাড়াতে হলে বা রক্তচাপ বাড়াতে হলে তাহলে নলটাকে এরকম শুরু করে দিতে হবে, তাহলে চাপ বেড়ে যাবে। তার মানে ব্লাড ভেসেলের উপর আমরা শুরু করে ব্লাড ভেসেলকে শুরু মানে হচ্ছে থেকে সংকোচন করে আমরা রক্তচাপ বাড়াতে পারি। তাহলে আমরা কীভাবে রক্তচাপ বাড়াতে পারি? একটা হচ্ছে কি ব্লাড ভেসেল বা রক্ত নালীগুলোকে, ভেসেল মানে হচ্ছে রক্তনালী, কি করে কনস্ট্রাকশন মানে হচ্ছে যে কনস্ট্রিক্ট মানে কি সংকুচিত করে। তাহলে রক্তনালী সংকুচিত করে আমরা কি করতে পারি? আমাদের রক্তনালী সংকুচিতের মাধ্যমে রক্তচাপ বাড়িয়ে দেবে। রক্তনালী যত ছোট হয়ে যাবে, আরও ছোট করলে রক্তচাপ আরও বাড়বে, কারণ এখানে সেম পরিমাণ ব্লাড ছোট রক্তনালী দিয়ে চলে যাবে। ছোট রক্তনালী যখন যাবে তখন ব্লাডগুলো চাপ বেশি দিবে, চারিদিকে ব্লাডের ফ্লোর কারণে চাপ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করে আমরা ব্লাড প্রেশার বাড়াতে পারি। আরেকটা হচ্ছে কি আমাদের যে হার্ট আছে, হার্টের মধ্যে যদি সংকোচন প্রসারণও বাড়িয়ে দিই, এটাকে বলে হার্ট রেট। হার্ট রেট বেশি হলে কি বলছি আমরা? হার্ট রেট বেশি হলে ট্রাকিকার্ডিয়া। আমরা বলছিলাম না লো ব্লাড প্রেশারে ট্রাকিকার্ডিয়া হয়, হচ্ছে সেই ট্রাকিকার্ডিয়া। তো আমাদের হার্ট রেটও যদি বেশি হয়ে যায় বা ট্রাকিকার্ডিয়া হয়, তখনও দেখবা যে ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে আমরা এই দুইভাবে ব্লাড প্রেশার আমরা কি করতে পারি? বাড়িয়ে দিতে পারি। এই দুইভাবে ব্লাড প্রেশার বাড়ানোর মাধ্যমে আমরা উচ্চ চাপ বা উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর মেকানিজম ফলো করতে পারি। তাহলে এখন কি হলো? ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম বেড়ে গেল, আর ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে কি? ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। তাহলে এভাবে আমরা ব্যারোরিসেপ্টর মেকানিজম অনুসরণ করতে পারি। তো তোমাদের এই মেকানিজমটা পরীক্ষায় অনেক সময় রিটেনে আসে, বর্ত পরীক্ষা রিটেনে, আবার এইচএসসি পরীক্ষাও। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের ব্যারোরিসেপ্টর কারা কারা, উচ্চ রক্তচাপ ব্যারোরিসেপ্টর কারা কারা। আরেকটা জিনিস তোমরা যদি জানতে চাও যে কোন নার্ভের মাধ্যমে মেরুরা অবলঙ্গটা এই কাজটা করে, সেটা যদি মনে রাখতে পারো, 9 নাম্বার ক্রেনিয়ান নার্ভ এবং 10 নাম্বার ক্রেনিয়ান নার্ভ, এটা মনে রাখো। 9 নাম্বার নাম হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, 10 নাম্বার হচ্ছে ভ্যাগাস নার্ভ। এই নার্ভগুলোর মাধ্যমে ব্যারোরিসেপ্টর মেকানিজমগুলো হয়ে থাকে। তো আপাতত তোমরা যদি এতটুকু জানো, তোমাদের বর্ত পরীক্ষার জন্য ব্যারোরিসেপ্টর মেকানিজম যথেষ্ট। ওকে, এখন আসো আমাদের মূলত যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখি ব্লাড ডিজিজ। আচ্ছা, তো ব্লাড ডিজিজটা কি আমরা যদি একটু দেখি যে ব্লাড ডিজিজ, তাহলে ব্লাড ডিজিজ বলতে আমরা বলছি ব্লাড ভেসেলের ডিজিজ। মূলত আমরা বলবো হচ্ছে ব্লাড ভেসেল ডিজিজ। আচ্ছা, তো ব্লাড ভেসেলের ডিজিজগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি? একটা অংশ হচ্ছে দেখি, মনে করো আমি যদি একটা হৃৎপিণ্ড আঁকি, মনে করি এটা হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ড থেকে ব্লাডে গুলো বডিতে যায়, এটা মনে করো বডি, যেটা আমরা এওটা বলি, এটা বডিতে যায়। আর কোথায় যায় ব্লাডগুলো? ফুসফুসে যায়। তাহলে এখান থেকে কোথায় যায়? এটা হচ্ছে লাংস বা ফুসফুসে যায়। এখন যদি ব্লাড কোনো কারণে এখান থেকে লাংসে পাঠাতে ব্যর্থ হয় অথবা এখান থেকে বডিতে পাঠাতে ব্যর্থ হয়, তখন হার্টে ব্যর্থ হওয়াটাকে বলা হয় হার্ট ফেলিউর। তাহলে হার্ট যদি ব্যর্থ হয় তখন কি হবে? হার্ট ফেলিউর হবে। তাহলে আমরা প্রথম একটা ওয়ার্ড পেলাম কি? হার্ট ফেলিউর। আচ্ছা, হার্ট ফেলিউর কয় ধরনের হতে পারে? দেখো, এখান থেকে পাঠাতে ব্যর্থ হওয়া, এটা হচ্ছে দেখি হার্টের কোন অংশ? দেখো তো, বলো দেখি। লেফট অংশ। আর এটা হচ্ছে হার্টের রাইট অংশ। তো লেফট অংশ থেকে পাঠাতে ব্যর্থ হলে এটাকে আমরা বলবো লেফট হার্ট ফেলিউর। তাহলে লেফট হার্ট ফেলিউর সংক্ষেপে লিখলাম। আর যদি এখান থেকে পাঠাতে ব্যর্থ হয় তখন আমরা তাকে কি বলবো? রাইট হার্ট ফেলিউর। তাহলে হার্ট ফেলিউরটা কোন দিকে হয়েছে? রাইট দিকে। তাই আমরা এটাকে বলবো কি? রাইট হার্ট ফেলিউর। সরি, এখানে একটা ভুল করলাম। এই অংশকে আমরা বলবো রাইট হার্ট ফেলিউর। এই অংশ থেকে মানে এই অংশ থেকে ব্লাড পাঠাতে ব্যর্থ হলে এটার নাম হচ্ছে লেফট। এটা বাম দিকে আছে, যদি আমার ডান দিকে লেখার কারণে হচ্ছে, কিন্তু তোমরা যখন এটা এভাবে করে দাঁড় করাবা তখন এটা বাম দিকে মনে হবে। যাক, আমার ধরতে প্রথমে একটু ভুলে গেছে। আচ্ছা, যাক, তাহলে এটা হচ্ছে কি লেফট অংশ। তাহলে এটার নাম হচ্ছে লেফট হার্ট ফেলিউর। আর এটা হচ্ছে রাইট অংশ, এটার নাম কি দিছি? রাইট হার্ট ফেলিউর। এখন এই দেখো, রাইট হার্ট ফেলিউর যদি হয়, এখান থেকে রক্তটা লাংসে যেতে পারবে না। রক্তটা লাংসে না গেলে কোথায় যাবে? রক্তটা আস্তে 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 এখানে বেড়ে যাবে। আস্তে 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 এখানে বেড়ে কোথায় যাবে? এইদিকে আমাদের কি আসলে ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা। ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে চলে আসবে কোথায়? পায়ে, কারণ ইনফিরিয়র ভেনা কাভা নিচের দিকে থাকে। তার মানে লেফট হার্ট ফেলিউরের একদম কমন একটা সাইন, কমন সাইনকে মনে রাখবো, সেটা হচ্ছে দেখি পা ফুলে যাবে। তাহলে হচ্ছে দেখি কোন পা? রাইট। তাহলে রাইট লেগ সোয়েলিং। তাহলে পা ফুলে গিয়ে তোমরা একটা আন্দাজ করে নিতে পারবা যে লেফট হার্ট ফেলিউরের একটা সম্ভাবনা আছে। তো বিভিন্ন কারণে পা ফুলতে পারে। পা ফুলার কারণে যে শুধু হার্টের সমস্যা এটা না, লাংসও দায়ী হতে পারে। পা ফুলার কারণে লিভারও দায়ী হতে পারে, কিডনিও দায়ী হতে পারে। জাস্ট আমি একটা
এখানে ধরে নিলাম যে মেন সিমটম কি দেখা যায়। আর এদিকে আসো রাইট হার্ট ফেলিওর, তার মানে হার্টের রাইট অংশ ব্লাড দিতে পারতেছে না বডিতে, তাহলে ব্লাডগুলো কোথায় আস্তে 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 এখানে জমবে, জমে 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 কোথায় যাবে, এটা ফুসফুস থেকে আসে, তাহলে আস্তে আস্তে ফুসফুসে চলে যাবে। তার মানে রাইট হার্ট ফেলিওরে কোথায় ফেল করবে, ফুসফুসে পানিগুলো ব্লাডগুলো চলে যাবে, তার মানে ফুসফুসে পানি চলে আসবে, তার মানে কি হবে, ফুসফুসে পানি চলে আসবে, তোমরা মাথা রাখবে। তাহলে ফুসফুসে পানি জমা হবে, মানে ব্লাড জমা হবে, পানি জমা হবে। এই দুই কথার মাধ্যমে আমরা হার্ট ফেলিওর আইডেন্টিফাই করতে পারবো, রাইট না লেফট, একদম সিম্পল কথা। আচ্ছা, এবার সেকেন্ড কথা আসুন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, না জানলে না, সেটা আমরা বলে যাচ্ছি। এ গেল তোমার হার্ট ফেলিওর। এখন মনে করো হার্টের ভিতর বিভিন্ন ব্লাড ভেসেল আছে, হার্টের ভিতর বিভিন্ন ব্লাড ভেসেল আছে না, আমরা যেমন করোনারি সাইনাস বললাম। তো হার্টের ভিতর বিভিন্ন ব্লাড ভেসেল যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়, মানে ব্লাড ভেসেলের মধ্যে কোনো কারণে যদি চর্বি জমে যায়, চর্বি জমে যাওয়া অথবা প্লাগ জমে যাওয়া, এটাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। তো এই কোনো কারণে যদি এই জিনিসগুলো জমে যায়, তাহলেও ব্লাড আমাদের হৃৎপিণ্ডের কার্যকারিতাকে ব্যাহত করবে, ব্লাড না আসার মাধ্যমে। তাহলে ওই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মায়োকার্ডিয়াম, মানে ভিতরের মাসেল, এটার নাম হচ্ছে মায়োকার্ডিয়াম বা ভিতরের মাসেল। এই ভিতরের মাসেলের রক্ত আসার জন্য যে নালী দায়ী, সেই নালীটা যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তো এই নালীটা যদি কোনো কারণে কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, ওই কন্ডিশনটাকে আমরা বলবো। তো যদি নালীটা কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন আমরা এই জায়গায় কি করতেছি, ব্লাড যাচ্ছে না, এই জায়গায় ব্লাড যাচ্ছে না। ব্লাড না গেলে এই অংশ কি ব্লাড পাবে না। তো ব্লাড যদি সে না পায়, তখন সে ব্লাডের মধ্যে থাকে অক্সিজেন পাবে না। অক্সিজেন যদি না পায়, অক্সিজেনের মাধ্যমে শ্বসন ঘটিয়ে কি তৈরি করে, শক্তি তৈরি করে। তো এই অংশের মাসেলগুলো কি শক্তি পাবে না। তো শক্তি না পাওয়ার কারণে তারা অবাধ শ্বসন করবে, তখন এখানে কনস্ট্রাকশন হবে, তখন ব্যথা পাবা, তখন দেখবা বুকের মধ্যে গপ করে দৌড়ে আসছে। এই মাসেলের কি কারণে, অবাধ শ্বসনের কারণে। তাহলে কারণ অবাধ শ্বসনের মতো অক্সিজেন তো যাচ্ছে না। আর অবাধ শ্বসন আমরা জানি একটা কুফল কি, সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরির কারণে কি তৈরি করবে, ল্যাকটিক অ্যাসিডের কারণে মাসেল খিঁচুনি দিবে। তাহলে এই মাসেলগুলো খিঁচুনির কারণে সেখানে কি হয়ে যাবে, ব্যথা হবে। তার মানে বুকে হঠাৎ করে ব্যথার একটা কারণ হতে পারে কি, বুকে হঠাৎ করে ব্যথার একটা কারণ হচ্ছে কি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে হচ্ছে কি এই ব্লাড যাচ্ছে না। এটাকে বলা হয় কি যাচ্ছে না, ব্লাড যাচ্ছে না, এটাকে বলা হয় এনজাইনা। কি যায় না, ব্লাড যায় না। এই জিনিসটার নাম কি, এনজাইনা। এটার নাম হচ্ছে এনজাইনা পেক্টোরিস। তাহলে এনজাইনা পেক্টোরিস কি, যদি কোনো কারণে ব্লাড রক্তনালীর ভিতর দিয়ে হৃৎপিণ্ডে যদি যাওয়া বাধাপ্রাপ্ত হয়, তখন ওই কন্ডিশনটাকে বলা হয় এনজাইনা। কি যায় না, ব্লাড যায় না, এটা মাথা রাখবে। আচ্ছা, তো এনজাইনার পূর্বশর্ত কি হচ্ছে, বুকে ব্যথা থাকবে। বুকে ব্যথা থাকবে, কেন ব্যথা থাকবে, কারণ সেখানে ব্লাড না যাওয়ার কারণে অবাধ শ্বসন হবে না। অবাধ শ্বসনের ফলে কি তৈরি হবে, অবাধ শ্বসনের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, যেটা বুকে ব্যথা তৈরি করবে। আচ্ছা, তো এই রক্তনালীটা এরকম ব্লক হতে পারে নর্মালি তোমার 50 থেকে 70% এবং তারও বেশি। যদি 90%-এর উপরে যদি রক্তনালীটা ব্লক হয়ে যায়, তখন তাকে বলা হয় আনস্টেবল এনজাইনা। আনস্টেবল এনজাইনা, তখন এখানে অবশ্যই রিং পরাইতে হবে অথবা সার্জারি করতে হবে। আর এদিকে 50 থেকে 70% যদি ব্লাড যাওয়া বন্ধ হয়ে যায়, তখন আমরা তাকে বলা হয় হার্ট অ্যাটাকের মতন লক্ষণ আর কি। তার মানে এখানে পেইন পাওয়া যাবে, এখানে পেইন থাকবে, কিন্তু এখানে পেইন থাকবে সাথে ব্লাড স্টপ হওয়ার কারণে তোমার মৃত্যুর লক্ষণ বাড়িয়ে দিবে। আচ্ছা, তো আমরা এই যে এনজাইনা, যেটা এক ধরনের আবার বলবো আনস্টেবল এনজাইনা, মানে এখানে পেইনটা অনবরত চলতেই থাকবে, স্টপ হবে না, খুব দ্রুত এখানে সার্জারি অথবা রিং পরাতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেখি, তো ব্লাড এখানে যখন যাচ্ছে না, তখন মাসেলগুলো কি করবে, মাসেলগুলোর নাম কি, মাসেলগুলোর নাম দেখো তো, মায়োকার্ডিয়াম। মাসেলগুলোর নাম কি, মায়োকার্ডিয়াম মাসেল। তাহলে মায়োকার্ডিয়াম মাসেলগুলো ইনফ্রাক্ট করবে, তখন এই কন্ডিশনটার নাম হচ্ছে দেখি এনজাইনা পেক্টোরিসের এক কন্ডিশনের নাম কি বলবো, এমআই বা হার্ট অ্যাটাক। এমআই বা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি, হার্টে অ্যাটাক করছে, মানে অক্সিজেন যাওয়া বন্ধ করে দিচ্ছে, এটা মাথা রাখবো যে হার্ট অ্যাটাক। এই এমআই পূর্ণরূপ হচ্ছে কি, এটা মাথা রাখবা, মায়োকার্ডিয়াম ইনফ্রাকশন, ইনফেকশন না, ইনফ্রাকশন, এই মায়োকার্ডিয়াম ইনফ্রাকশনে যদি ব্লাড যদি না যায় এই মায়োকার্ডিয়ামে, তখন যে কন্ডিশনে তাকে বলে মায়োকার্ডিয়াম ইনফ্রাকশন। তো এই হচ্ছে না আমাদের হার্টের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে দেখি হার্ট ফেলিওর, আর একটা হচ্ছে দেখি হার্ট অ্যাটাক। কি বলা হয়, হার্ট অ্যাটাক।
এখন এই হার্ট অ্যাটাকের মতন কন্ডিশনটা আবার হতে পারে ব্রেইনে। আবার কোথায় হতে পারে? হার্ট অ্যাটাকের মতন কন্ডিশনটা হতে পারে বলতেছি ব্রেইনে। তো হার্ট অ্যাটাক মানে কি? হার্টে রক্ত যাচ্ছে না। ব্রেইন অ্যাটাক মানে কি? ব্রেইনে রক্ত যাবে না। তো ব্রেইন অ্যাটাক যদি হয় তাহলে যে কন্ডিশনটা হয় তাকে বলে স্ট্রোক। তাকে বলা হয় কি? স্ট্রোক। এগুলো মাথায় রাখতে হবে যে স্ট্রোক কখন বলবো, হার্ট অ্যাটাক কখন বলবো। তাহলে এই হচ্ছে আমাদের এই হার্ট ফেলিওর এবং হার্ট অ্যাটাক নিয়ে কথা। তো এই যে ব্লাড ভেসেলের ভিতর হার্ট অ্যাটাক বলো আর ব্রেনে স্ট্রোক বলো, এই দুইটার মেন কারণ হচ্ছে ব্লাড ভেসেলের ভিতর প্লাগ জমে যাওয়া। এটার নাম হচ্ছে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার নাম কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। পরীক্ষা আসতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস। আচ্ছা, তো এই অ্যাথেরোস্ক্লেরোসিস জিনিসটা কি মূলত? এটা হচ্ছে এক ধরনের প্লাগের মতো। আবার এক ধরনের প্লাগ কি? সহজ কথা হচ্ছে চর্বির দলা। এটা হচ্ছে কি? চর্বির দলা বা পাথরের মতো। চর্বির দলা বা পাথরের মতন একটা জিনিস জমে গিয়ে রক্তনালী ব্লক তৈরি করে। সহজ কথা। তো ব্লকের কারণে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। তো হার্ট অ্যাটাক হলে তোমরা বুঝবে কিভাবে? বুকে হঠাৎ করে ব্যথা আসবে। আমরা বলছি কেন বুকে ব্যথা হয় সেটা। তো বুকের ব্যথাটা আস্তে আস্তে তোমার চোয়ালের দিকে, দাঁতের দিকে এবং হাতের দিকে বা বাহুর দিকে ছড়ে যাবে। এটা হচ্ছে দেখি হার্ট অ্যাটাকের নর্মালি লক্ষণ। আচ্ছা, এখন আমরা আসো কি কি ডায়াগনোসিস করতে হবে বা ইনভেস্টিগেশন দিতে হবে যে হার্ট অ্যাটাক যে হলো কি না, এই জিনিসটা জানার জন্য কি কি ইনভেস্টিগেশন আমাকে দেখতে হবে বা আমাদের হৃৎপিণ্ডের কি অবস্থা এটা জানার জন্য কি কি আমাকে ইনভেস্টিগেশন দিতে হবে। এক নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে দেখি আমাকে বুকের এক্সরে দিতে হবে। এটাকে বলা হয় চেস্ট এক্সরে। এটার নাম কি? চেস্ট মানে বুক। এটা বুকের এক্সরে করাতে হবে। বুকের এক্সরে করালে আমরা কি করব? যে সার্বিক অবস্থা জানতে পারবো যে আসলে কি অবস্থা আমাদের হার্টটা আছে, সাথে লাংসও আমরা জানতে পারবো। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে ইসিজি। ইসিজির পুনরায় আসবে ইসিজি মানে হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। গ্রাম মাথায় রাখবা, অনেকে গ্রাফ মনে রাখে। এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ওকে, এই ইসিজি করব। ইসিজি করে আমরা কি করব? প্রাইমারি রোগ নির্ণয় করব। প্রাইমারি রোগ নির্ণয়। তোমরা দেখবা যে ইসিজি না করলে হার্টের পেশেন্ট যারা তাদের রোগী দেখেই না ডাক্তাররা। তার মানে ইসিজি করেই তারপর তোমার ডাক্তার কাছে যেতে হয়। তার মানে ইসিজি হচ্ছে একটা ম্যান্ডেটরি জিনিস হার্টের ক্ষেত্রে, হার্ট মানে কার্ডিয়াকের ক্ষেত্রে। ওকে, 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে আর কি কি করতে পারি আমরা? ইটিটি করতে পারি, মানে কার্ডিওগ্রাম বললাম। আর একটা হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা হচ্ছে কি? ইটিটি। তো এই এক্সারসাইজ টলারেন্স টেস্ট করলে আমরা কি পড়বো? সেটা হচ্ছে টলারেন্স কি? এক্সারসাইজ, তার মানে কর্মদক্ষতা নির্ণয় করবে। তাহলে এটা কি করবে? হার্টের কার্যকারিতা নির্ণয় করবে, মানে কর্মদক্ষতা দেখবো। এটা পরীক্ষা আসে যে ইটিটি দিয়ে কোনটা দেখা হয়। 4 নাম্বার কন্ডিশন হচ্ছে যে আর কি করতে পারি? তো এগুলো নর্মালি তেমন করা হয় না, তো আমরা শুধু জেনে রাখবো যে বিএনপি মানে ব্রেন নিউরেটিক পেপটাইড। বিএনপি জাতীয় পার্টি, বিএনপি এই দলগুলো মাথায় রাখবে না। এটা হচ্ছে বিএনপি কোনটা? বিতে মানে ব্রেন, আর এন মানে কি? নেট্রিওটিক পেপটাইড। এটা হচ্ছে দেখি বিএনপি। তাহলে বিএনপির মাধ্যমে কি করি আমরা সেটা একটু আমরা জানাবো। সেটা হচ্ছে হার্ট ফেলিওর হলো কিনা নিশ্চিত করবো। তাহলে এটার দ্বারা হার্ট ফেলিওর নিশ্চিত করা। তাহলে পরীক্ষা আসতে হার্ট ফেলিওর জন্য আমরা কোনটা করবো? তাহলে হার্ট ফেলিওর নিশ্চিতের জন্য আমরা করবো হচ্ছে বিএনপি, মাথা রাখবে। দেন 5 নাম্বার হচ্ছে আমরা করতে পারি করোনারি এনজিওগ্রাম। এটা কেন করবো? ওই একটু হার্ট অ্যাটাকের জন্য, মানে হার্টে ব্লক আছে কিনা। নাম হচ্ছে কি? করোনারি এনজিওগ্রাম। তাহলে একটা হচ্ছে কার্ডিওগ্রাম আর এখানে হচ্ছে এনজিওগ্রাম, মাথা রাখবা। করোনারি এনজিওগ্রামে কি করব? হার্টের অ্যাটাক হয়েছে কিনা সেটা দেখার জন্য, মানে হার্টে ব্লক আছে কিনা সেটা দেখবো। কথাটা বাজে গেছে। আমরা এনজিওগ্রাম কমনলি বলি যে এনজিওগ্রাম করছে কিনা। এনজিওগ্রাম হচ্ছে রিং পরানোর জন্য এনজিওগ্রামগুলো করা হয়, যে হাতে কোথাও ব্লক আছে কিনা, হার্টের কোথাও ওই অ্যাথ্রেক্টমি যেটা আমরা একটু আগে বললাম যে কি
একটা প্লাগ জমে গেছে কিনা এই জিনিসটা দেখার জন্য করোনারি এনজিওগ্রাম করে থাকি। দেন আমরা সর্বশেষ করতে পারি এমআরআই। এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে এমআরআই। তো এটা হচ্ছে কি করবো আমরা, হার্টের যে মাসেল আছে, হার্টের মাসেলের নাম কি, মায়োকার্ডিয়াম, এই মাসেলের অবস্থান দেখে, এটা হচ্ছে পেশির অবস্থা দেখব। তাহলে এই হচ্ছে আমাদের কি ইনভেস্টিগেশনগুলো আমরা করব হার্টের ক্ষেত্রে। ওকে, এখন যেটা আমরা জানবো হচ্ছে ইনভেস্টিগেশন করলাম, রোগ ধরা পড়লো, তো রোগ ধরার পর আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, রোগ ধরার পর আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। তো আমরা পদক্ষেপগুলোকে এখন আলাদা আলাদা করে দেখাবো। তো আমরা একটা পদক্ষেপ হচ্ছে কি বাইপাস সার্জারি, তাহলে নাম হচ্ছে করোনারি বাইপাস সার্জারি। বাইপাস মানে আলাদা সড়ক, আমরা নাম শুনছি তাই না, মানে একটা সড়কের পাশে আরেকটা সড়ককে বলা হয় বাইপাস। তো করোনারি বাইপাস সার্জারি, তো এটা আমরা একদম সিম্পলি বলি যে করোনারি বাইপাস সার্জারিটা কি, এটা হার্ট। তো মনে করো হার্টের মধ্যে রক্ত আসতেছে যে ভেসেল দিয়ে, এই ভেসেলটা পুরোটা ব্লক, এই ভেসেলটা পুরোটা ব্লক। এখন এই ব্লক ভেসেল দিয়ে তো আর হার্টে রক্ত আসবে না, তো এই হার্টে রক্ত আসার জন্য, ব্লাড সার্কুলেশনটা ওকে রাখার জন্য আমরা এই ব্লকটা এই জায়গায় নতুন একটা ভেসেল কানেক্ট করে দিতে পারি। তাহলে এটা দিয়ে আলাদা একটা রাস্তা বা বাইপাস তৈরি করে দিতে পারি। তো বাইপাস দিয়ে কি করবে, ব্লাডটা এখান দিয়ে এসে এখান দিয়ে যাবে, এবার এখান দিয়ে এসে এখান দিয়ে উঠবে। তাহলে এই যে বাইপাস তৈরি করে দিলাম, এটার নামে হচ্ছে কি করোনারি। করোনারি হচ্ছে কি হার্টের আর্টারির নাম, আর সেখানে কি করলাম বাইপাস করলাম, এটা হচ্ছে সে করোনারি আর্টারি। এখানে একটা আলাদা রাস্তা তৈরি করে দিলাম, উড়াল সেতু দিয়ে দিলাম মনে করো, এই রাস্তা দিয়ে এখন সেই রক্তটা চলে যাবে। তো এটার নাম দিচ্ছে করোনারি বাইপাস সার্জারি। আচ্ছা, তো করোনারি বাইপাস সার্জারিগুলো আসলে অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য, যার কারণে এগুলো থেকে আরো সহজ সার্জারি বর্তমানে করা হয়। তো এগুলোকে আমরা 4 ভাগে ভাগ করব। তো এই জিনিসগুলোকে আমরা আরেকটা সার্জারি, সেটা হচ্ছে হার্টের রিং পরানো, যেটাকে আমরা বলে থাকি। তাহলে হার্টের রিং পরানো, এটাকে আমরা বলে থাকি যে কি কি পদ্ধতিতে আমরা হার্টে রিং পরাতে পারি। তাহলে আমরা এখন শিখবো রিং পরানো, এই পদ্ধতির নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি, তো এই এনজিওপ্লাস্টিটা কিভাবে করানো হয় আমরা এখন সেটা শিখবো। তো এটার 4টা পদ্ধতি আছে। এনজিওপ্লাস্টি কয়টা পদ্ধতি, 4টা পদ্ধতি। একটা নাম হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, একটা নাম হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, তারপর হচ্ছে একটা নাম হচ্ছে অ্যাথেরেক্টমি, আর একটা নাম হচ্ছে করোনারি স্টেন্টিং, করোনারি স্টেন্টিং। তো আমরা সবচেয়ে বহুল জনপ্রিয় যেটা বর্তমানে চলতেছে সেটা হচ্ছে করোনারি স্টেন্টিংটা নিয়ে পড়বো। তো দেখেই বোঝা যাচ্ছে করোনারি, এখানে আর্টারির মধ্যে কাজ করবে, স্টেন্ট বসাবো, একটা স্টেন্ট, তাই নাম দিচ্ছে কি স্টেন্টিং। তো এটার জন্য কি কি লাগবে, করোনারি স্টেন্টিং এর জন্য আমাদের কি কি লাগবে, 1 নম্বর লাগবে আমরা আগে এনজিওগ্রাম করে নিব, আর কি করব এনজিওগ্রাম করব। 2 নম্বরে কি করব, ক্যাথেটার লাগবে, এখানে কি লাগবে ক্যাথেটার লাগবে। আর 3 নম্বর হচ্ছে শান্ট, তাহলে স্টেন্ট, কারণ আমরা কি করব স্টেন্টিং করব। তাহলে এই 3টে জিনিস আমাদের করোনারি স্টেন্টিং করতে লাগবে। তো এটা কিভাবে করব সেটা যদি আমরা একটু সিম্পলি আলোচনা করতে চাই, এটা তোমরা বই দেখলে ভালো বুঝবে। এখান থেকে যে আমি মনে করো এখানে একটা ভেসেল আছে, ভেসেলের মধ্যে এই জিনিসগুলোতে চর্বি জমে গেছে ভেসেলটার এই মাছ বরাবর, তখন আমরা এই জায়গায় স্টেন্ট পরানো একটা ক্যাথেটার নিব। ক্যাথেটারটা আমাদের কোনো ভেসেল দিয়ে প্রবেশ করিয়ে এই জায়গায় এনজিওগ্রাম করার যে অংশ, আমরা এনজিওগ্রাম যখন করব কোন অংশে ব্লক সেটা পাবো। তাহলে হাতের বা পায়ের যে কোনো একটা অংশ থেকে, হাতের বা পায়ের যে কোনো একটা অংশ থেকে আমরা এই ক্যাথেটারটাকে প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে যে জায়গা ব্লক সে জায়গায় নিয়ে আসবো। তো এই ক্যাথেটারটা মনে করো এরকম একটা ক্যাথেটার আমরা প্রবেশ করাবো, এভাবে নিয়ে আসবো ক্যাথেটারটা। আনার পর মনে করি এটা সে ক্যাথেটার,
আনার পর এবার সেই ক্যাথেটারের ভিতরে থাকবে হচ্ছে একটা স্ট্যান্ড মানে একটা তারের জালি থাকবে। মনে করো এখানে ভিতরে একটা আছে কি স্ট্যান্ড, এখানে ভিতরে একটা স্ট্যান্ড আছে, আমি আরেক কালার দিয়ে দেখালাম। তখন আমরা বাইরে থেকে বাতাস ফু করব, মানে বাতাস দিব। তখন দেখব কি এই স্ট্যান্ডটা কি করবে, এই চর্বির দলাগুলোকে এই মনে করেন আমি একটু হালকা করে দিলাম, চর্বির দলাগুলোকে সংকুচিত করে দিবে। কিভাবে? স্ট্যান্ডটা প্রসারিত হয়ে, স্ট্যান্ডটা এভাবে প্রসারিত হয়ে চর্বির দলাগুলোকে সংকুচিত করে দিবে। এটা হচ্ছে সে স্ট্যান্ড, এটা মনে করো সে স্ট্যান্ডটা প্রসারিত হয়ে চর্বির দলাগুলো সংকুচিত করে দিবে। আর এদিকে স্ট্যান্ডটা রেখে, সবুজ অংশটা রেখে বাকি অংশটা আবার আমরা কি করব, স্ট্যান্ডটা তো এখানে অলরেডি তাকে প্রসারিত করে দিল, আর এখানে আমাদের আর প্লাগগুলো থাকতেছে না, প্লাগে আর কোনো সমস্যা নেই, স্ট্যান্ড প্রসারিত হয়ে গেল। আর জিনিসটাকে আমরা বাকি অংশটাকে আমরা নিয়ে আসবো। বাকি অংশটা মনে করো আমি এইভাবে দেখালাম, এই বাকি অংশ, এই জিনিসটা আমরা এইভাবে নিয়ে আসবো। তাহলে দেখো জিনিসটা একদম সিম্পলি, যে আমরা কোনো এক যে পাশে ব্লক আছে সেটা প্রথমে এনজিওগ্রামের মাধ্যমে আইডেন্টিফাই করলাম, দেন কোনো একটা ভেসেল দিয়ে ওই ব্লকে সেই ক্যাথেটার এবং স্ট্যান্ডটাকে পৌঁছালাম, এবং পু দিলে স্ট্যান্ডটা প্রসারিত হয়ে এই ভেসেল এই চর্বির দলাগুলোকে চাপ দিবে এবং রক্ত চলাচল স্বাভাবিক করে দিবে, এবং আবার সেই ক্যাথেটারটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে দেখি করোনারি স্টেন্টিং। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা আমরা বলছিলাম যে বাইপাস সার্জারি, যে বাইপাস সার্জারিতে এই যে বাইপাসটা তৈরি করবো, আলাদা রোডটা তৈরি করব, এই আলাদা ভেসেলটা কোথায় পাবো, আলাদা ভেসেলটা কোথায় যাবে? এটা তুমি দেহের যে কোনো জায়গা থেকে এই ভেসেলটা নিয়ে আসতে পারো। নর্মালি পা থেকে বেশি আনে, তো তুমি পা থেকে, বুক থেকে, পেট থেকে, যেখানে হোক তুমি ভেসেলটা নিয়ে আসতে পারবা। একটু মাথা রাখবে এটা। আচ্ছা, এই হচ্ছে তো আমাদের এনজিওপ্লাস্টি। তাহলে এনজিওপ্লাস্টি মানে কি? রিং পরানো। আমরা অনেকে নাম শুনছি যে হার্টে রিং পরাইছে, মানে হচ্ছে এনজিওপ্লাস্টি করছে। তো আমাদের দেশে যে এনজিওপ্লাস্টিটা কমন, সেটা হচ্ছে দেখি এই ধরনের এনজিওপ্লাস্টি। ওকে, এখন আসো আমরা হার্টের এই পদ্ধতিগুলো অবলম্বনের পরে যদি অপারেশন সাকসেসফুল না হয় বা হার্টের জটিলতা না সারাতে পারি, তখন আরও জটিল সার্জারির পদক্ষেপ নিতে হয়। সেটার নাম হচ্ছে দেখি ওপেন হার্ট সার্জারি। নাম হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এটা হচ্ছে লাস্ট স্টেজ, মানে আর কোনো ওয়ে নাই, তখন আমরা ওপেন হার্ট সার্জারির মতন বড় সার্জারির ঝুঁকি আমরা নিই। তাহলে ওপেন হার্ট সার্জারি কিন্তু ছোটোখাটো কোনো সার্জারি না, এটা হচ্ছে তো অনেক বড় একটা সার্জারি। আমি এখানে নাম শুনে বোঝাচ্ছে এখানে হার্টকে ওপেন করা হবে। তো হার্টকে বুকের মাঝ বরাবর যে স্টারনামটা আছে, আমাদের দুই পাশে দুইটা ফুসফুসের মাঝখানে যে হাড্ডিটা আছে, এটা নাম হচ্ছে স্টারনামটা কেটে ওপেন হার্ট সার্জারি করা হয়। তো ওপেন হার্ট সার্জারি করার কতগুলো পদ্ধতি আছে। পদ্ধতি কি হচ্ছে যে এটা হচ্ছে অন পাম্প সার্জারি, অন পাম্প সার্জারি। একটা হচ্ছে অফ পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি। আর একটার নাম হচ্ছে দেখি রোবট সহযোগী সার্জারি, রোবট সহযোগী সার্জারি। তো এই যে ফুসফুস, এটা মনে করো একটা ফুসফুস, এটা মনে করো একটা ফুসফুস। এই দুই ফুসফুসের মাঝখানে যে হাড্ডিটা আছে এর নাম হচ্ছে কি স্টারনাম, এটার নাম হচ্ছে স্টারনাম। এই স্টারনামটা কেটে ওপেন হার্ট সার্জারিটা করা হয়, এই মাঝ বরাবর কাটবে। আর বাম ফুসফুসের দিকে আমাদের হার্টটা অবস্থান করে, হচ্ছে সে হার্ট মনে করো, দেন হার্টের সার্জারিটা করা হবে। কখন এই সার্জারি করা হয়? জটিল অপারেশনের সময়। তো জটিল অপারেশন বলতে আমি কি বোঝাচ্ছি? যখন হার্টে কখনো ফুটা হয়ে গেলে, হার্ট ফুটো হয়ে গেলে, হার্ট ফুটো নর্মালি হয়ে যায় হচ্ছে রিউমেটিক ফিভার বলে একটা কথা তোমরা আগে পড়ছো 9-10-এ, রিউমেটিক ফিভার। এই রিউমেটিক ফিভার বা বাত জ্বরের কারণে হাত ফুটো হয়ে যেতে পারে, অথবা বিভিন্ন ইনফেকশনের কারণে হার্টে ফুস জমে হার্টের জটিলতা তৈরি করতে পারে। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব ছোট করে। অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি এবং রোবট সহযোগী সার্জারি কি? অন পাম্প মানে হচ্ছে আলাদা একটা পাম্প থাকবে কার পাশে? হার্টের পাশে। মনে করো এটা হচ্ছে আমাদের সে হার্ট, এটা হচ্ছে সে হার্ট, হার্টের পাশে একটা আলাদা পাম্প থাকবে। এই হার্টটার সংকোচন প্রসারণটা এখন দায়িত্ব দেওয়া হবে কাকে? পাম্পকে। তাহলে পাম্পটা চলন্ত অবস্থা থাকবে, মানে অন থাকবে। পাম্পটা কি থাকবে? অন থাকবে, মানে চলবে। আর হার্টটা থাকবে কি? অফ। এই অবস্থায় যে সার্জারিটা করা হয় তাকে বলো অন পাম্প সার্জারি। তাহলে তুমি চিন্তা করো, অন পাম্প সার্জারিতে হার্ট কি থাকবে? অফ থাকবে, এটা মাথা রাখবা। অন পাম্প সার্জারিতে হার্ট কি থাকে? অফ থাকে। আচ্ছা, আর অফ পাম্প সার্জারিতে তাহলে পাম্পটা কি থাকবে? অফ থাকবে। অফ পাম্পে তাহলে পাম্পটা থাকবে অফ, তাহলে হার্টটা কি থাকবে? অন। তাহলে হার্টের পাম্পিং অন থাকবে, যেহেতু
পাম্প অফ হয়ে গেছে, তার মানে হার্টটা সংকুচিত প্রসারিত হতে হবে, নাহলে তো তুমি মারা যাবে। তাহলে অফ পাম্প সার্জারিতে হার্টটা থাকবে অন। এই অফ পাম্প সার্জারিতে হার্ট অন থাকে বলে এটা আরেক নাম হচ্ছে বিটিং হার্ট, মানে হার্ট কি করতেছে, বিট করতেছে, তাই এটার নাম দিছে কি বিটিং হার্ট। পরীক্ষা আসবে বিটিং হার্ট কোন সার্জারিটার নাম, অন পাম্প না অফ পাম্প। স্টুডেন্টরা বারবার ভুল করে যে অন পাম্প দিয়ে দেয়, মনে করো অন পাম্প মানে হার্ট অন, না, অন পাম্প মানে পাম্প অন হার্ট অফ, আর অফ পাম্প মানে পাম্প অফ হার্ট অন, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা হচ্ছে দেখি রোবট সহযোগী সার্জারি, এটা হচ্ছে বর্তমানে ছোট ছোট মাইক্রোস্কোপের মাধ্যমে মানে সার্জারিটা করা হয়, এটা হচ্ছে রোবটের সাহায্যে করা হয়, তাই এটার নাম হচ্ছে কি রোবট সহযোগী সার্জারি। এটা আমাদের দেশে হয়ে থাকে না, এটা হচ্ছে উন্নত দেশগুলোতে হয়ে থাকে, জাপানে এটা সর্বপ্রথম কাজ করতেছে। আচ্ছা, এটা কোন মেকানিজম, এটা 3D মেথডে কাজ করে, মানে হচ্ছে 3 দিক থেকে হার্টটাকে দেখা হয়, দেন এই সার্জারিটা সম্পূর্ণ করা হয়। এই হচ্ছে আমাদের হার্ট রিলেটেড আজকের টপিক ব্লাড সার্কুলেশন। তো ব্লাড সার্কুলেশন আমরা শেষ করলাম, আমরা নেক্সট নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থাকবা, ভালো করে পড়ালেখা করবা, আল্লাহ হাফিজ।